সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের লেনদেন পাঠের দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা করব। তো যারা প্রথম পাঠ দেখনি তারা প্রথম পাঠটি ভালো করে দেখে দ্বিতীয় পাঠ দেখবে, তাহলে দ্বিতীয় পাঠটি ভালো করে বুঝতে পারবে। আজ আমরা হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করব। তো হিসাব সমীকরণ হচ্ছে যে এ সমান এল প্লাস ও ই, এটাকে আমরা হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণ বলে থাকি। এবং এই হিসাব সমীকরণ আঙ্গিকে প্রত্যেকটি লেনদেনকে আইডেন্টিফাই এবং প্রত্যেকটি লেনদেনের সম্পদ, দায় এগুলা হ্রাস বৃদ্ধি নির্ণয় করা হয়। তো এই এ সমান এল প্লাস ওই বলতে বোঝাচ্ছে যে এ হচ্ছে অ্যাসেট, এখানে এ হচ্ছে অ্যাসেট, এখানে এ হচ্ছে অ্যাসেট অর্থাৎ এ হচ্ছে সম্পদ, অ্যাসেট হচ্ছে সম্পদ। এল দ্বারা আমরা বুঝে থাকি লাইবিলিটিস দ্বারা দায়। তারপর ও ই দ্বারা ওনার্স ইকুইটি দ্বারা আমরা মালিকানা সত্ত্বকে বুঝে থাকি, মালিকানা সত্ত্ব। তো এই যে হিসাব সমীকরণ রয়েছে, অর্থাৎ প্রতিষ্ঠানের একদিকে থাকবে সম্পদের পরিমাণ এবং একদিকে থাকবে দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ। তো এখানে এ সমান অ্যাসেট সম্পদ, এল সমান লাইবিলিটিস দায়, ওই সমান ওনার্স ইকুইটি মালিকানা সত্ত্ব। এ হচ্ছে হিসাব সমীকরণ। এখন এটা কিভাবে আমরা লেনদেনের পাঠে প্রত্যেকটি লেনদেনকে এই হিসাব সমীকরণ প্রভাবিত করে তা আমরা দেখব। তো এই হিসাব সমীকরণটি যদি বলা হয় যে হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণ কোনটি, তাহলে তোমরা এটি বলবে এ ইকুয়াল এল প্লাস ওই। এ দ্বারা অ্যাসেট বোঝাচ্ছে, এল দ্বারা লাইবিলিটি বোঝাচ্ছে, ওই দ্বারা ওনার্স ইকুইটি বোঝাচ্ছে। এবার আমরা এগুলোর প্রভাব নিয়ে আলোচনা করব। তো এখানে সম্পদ, তারপর দায়, তারপর মালিকানা সত্ত্ব, এই তিনটি জিনিসকে হিসাব সমীকরণে অন্তর্ভুক্ত রয়েছে। তো এ সম্পদ হচ্ছে এ, দায় হচ্ছে এল এবং মালিকানা সত্ত্ব হচ্ছে ও ই। এবার দেখো প্রতিষ্ঠানে সম্পদ কোনগুলা বিবেচিত হয়। সম্পদ হিসাবে আমরা বিবেচনা করতে পারি যে হাতে নগদ অথবা নগদ তহবিল, তারপর থাকতে পারে ব্যাংক জমা, তারপর আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, তারপর থাকতে পারে প্রাপ্য হিসাব অথবা দেনাদার। আরো অনেকগুলা সম্পদ বিদ্যমান রয়েছে। তোমাদের কনসেপ্ট বোঝার সুবিধার্থে আমি এই 6টি সম্পদ এখানে দিলাম। তারপর দায়ের বেলা থাকতে পারে এই যে প্রদেয় হিসাব অথবা পাওনাদার, তারপর থাকতে পারে ব্যাংক ঋণ, তারপর প্রদেয় বিল, ব্যাংক জমা অতিরিক্ত, তারপর থাকতে পারে বকেয়া খরচা বলি। প্রতিষ্ঠানের দায়ের পরিমাণ খুবই সীমিত থাকে, এগুলোই বেশিরভাগ ক্ষেত্রে দায় হিসাবে বিবেচিত হয়। আরও কিছু দায় বিদ্যমান রয়েছে। তারপর মালিকানা সত্ত্ব অর্থাৎ ওই মালিকানা সত্ত্ব বলতে আমরা 4টা জিনিসকে বুঝে থাকি। একটা হচ্ছে মূলধন, আয়, তারপর ব্যয় এবং হচ্ছে উত্তোলন। এই 4টা জিনিস আমরা মালিকানা সত্ত্ব বুঝে থাকি। যেমন ওই দ্বারা আমরা বুঝে থাকি যে সি প্লাস আর অবলিক আই মাইনাস ই মাইনাস ডি, এই 4টা জিনিস। যেমন ওই দ্বারা মালিকানা সত্ত্ব এবং সি দ্বারা আমরা বুঝে থাকি মূলধন। সি হচ্ছে মূলধন
তারপর আর দ্বারা রেভিনিউ, আর আই দ্বারা ইনকাম, অর্থাৎ রেভিনিউ ইনকামকে আর দ্বারা, আয়কে আর দ্বারা প্রকাশ করা হয় অথবা আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আর এবং আই এর পরিবর্তে আমরা লিখতে পারি আর হচ্ছে রেভিনিউ আর আই হচ্ছে ইনকাম। তাহলে দুটি দ্বারা আয়কে বোঝানো হয়। ই দ্বারা বোঝায় এক্সপেন্স, এক্সপেন্স মানে ব্যয়, এবং ডি দ্বারা বোঝায় ড্রয়িং মানে উত্তোলন। এই হচ্ছে ওই, অর্থাৎ ওই হচ্ছে যে 7টা জিনিস দ্বারা ওই প্রভাবিত হয়। 7টা জিনিস কী কী? একটি হচ্ছে মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। এবার দেখো এই যে মূলধনের সামনে যেহেতু কোনো চিহ্ন বিদ্যমান নয়, এজন্য আমরা প্লাস বিবেচনা করব। তাহলে প্লাস দ্বারা বৃদ্ধি বোঝায়, এবং আয়ের পূর্বে আমরা কি রয়েছে? প্লাস রয়েছে, আয় দ্বারা বৃদ্ধি বোঝায়। তাহলে মূলধন এবং আয় দ্বারা যখন মূলধন এবং আয় যখন বৃদ্ধি পাবে তখন মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পাবে। তারপর ব্যয়ের পূর্বে যেহেতু মাইনাস রয়েছে এবং উত্তোলনের পূর্বে যেহেতু মাইনাস রয়েছে, তাহলে ব্যয় এবং উত্তোলন দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। হ্রাস অর্থাৎ কমা, আর বৃদ্ধি মানে কিটা? বাড়া। তাইলে যখন আমরা মালিকানা সত্ত্ব নিয়ে আলোচনা করব, এই মালিকানা সত্ত্বকে আমরা এই 4টা জিনিস দ্বারা মূল্যায়ন করব, অর্থাৎ মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। তাইলে এই যে আমরা হিসাব সমীকরণে যে 3টি উপাদান পেয়েছি, একটি হয়েছে এ ইকুয়াল টু এল প্লাস ওই। এই যে এ প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ অনেকগুলো থাকে, তারপর এই যে দায়ের পরিমাণ খুবই সীমিত থাকে, দায় হিসাবে আমরা কয়েকটি লিখলাম। তারপর মালিকানার সত্ত্ব এই 4টা দ্বারা প্রভাবিত হয়। এবার দেখো যে যখন প্রতিষ্ঠানে সম্পদ, এগুলা সম্পদের পরিমাণ যখন বৃদ্ধি পাবে, তখন আমরা প্রতিষ্ঠানের সম্পদ আসলে, যখন সম্পদ আসলে আমরা লিখব এ বৃদ্ধি। সম্পদ আসলে কি লিখব? এ বৃদ্ধি। আবার সম্পদ যখন প্রতিষ্ঠান থেকে চলে যাবে, সম্পদ চলে গেলে এ হ্রাস। এই হচ্ছে এর প্রভাব। অর্থাৎ এই সম্পদগুলা যখন প্রতিষ্ঠানে বৃদ্ধি পাবে তখন আমরা লিখব এ বৃদ্ধি, এবং যখন সম্পদগুলো চলে যাবে তখন এ হ্রাস। তারপরে এই যে দায়ের বেলা, যেমন হাতে নগদ তহবিল, অর্থাৎ প্রতিষ্ঠানের ক্যাশে এবং প্রতিষ্ঠানের ক্যাশ বাক্সে যে টাকা বিদ্যমান থাকে এগুলার আমরা হাতে নগদ অথবা নগদ তহবিল বলি। আর ব্যাংক জমা বলতে বোঝাচ্ছে যে প্রতিটি প্রতিষ্ঠানের নামে ব্যাংকে একটি হিসাব খোলা থাকে, এবং এই হিসাবে ব্যাংক প্রতিষ্ঠানের অর্থগুলা সংরক্ষিত থাকে, এই জন্য ব্যাংক জমাটা হচ্ছে একটা সম্পদ। তারপর আসবাবপত্র, প্রতিষ্ঠানে যে চেয়ার, টেবিল, তারপর গিয়ে বিভিন্ন সরঞ্জাম যেগুলো থাকে তাগুলিকে আসবাবপত্র বলা হয়। তারপর যন্ত্রপাতি, যন্ত্রপাতি হচ্ছে প্রতিষ্ঠানে বিদ্যমান যে সকল যন্ত্রপাতি দ্বারা বিভিন্ন উৎপাদন কার্য পরিচালনা করা হয়, সেগুলো হচ্ছে যন্ত্রপাতি। অর্থাৎ প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত থাকবে এইগুলাই ততদিন পর্যন্ত বিদ্যমান থাকবে। যন্ত্রপাতি হচ্ছে স্থায়ী সম্পদ। তারপরে দালান কোঠা, অর্থাৎ যে ভবনের উপর প্রতিষ্ঠান রয়েছে তাকে দালান কোঠা বিবেচনা করার। প্রাপ্য হিসাব হচ্ছে যে যখন কারোর নিকট কোনো প্রোডাক্ট বাকিতে বিক্রয় করা হবে, তখন আমরা ওই ব্যক্তির নিকট টাকা পাবো। যখন কারোর নিকট আমরা টাকা পাবো তখন সেটিকে প্রাপ্য হিসাব বিবেচনা করব। এবং প্রাপ্য হিসাবের আরেকটি নাম হচ্ছে কি? দেনাদার। তাইলে এই হচ্ছে সম্পদ, এবং এই সম্পদগুলো যখন প্রতিষ্ঠানে আসবে তখন, অথবা এই সম্পদগুলো যখন প্রতিষ্ঠানে বৃদ্ধি পাবে তখন আমরা এ বৃদ্ধি লিখবো। কী লিখবো? এ বৃদ্ধি। অর্থাৎ সমীকরণের আমরা যে সমীকরণ পড়েছি এই সমীকরণের একে প্রভাবিত করছে। কাকে প্রভাবিত করছে? একে প্রভাবিত। অর্থাৎ প্রতিটা লেনদেন সমীকরণের কোনো না কোনো একটি উপাদানকে কী করবে? প্রভাবিত করবে। তারপর সম্পদ যখন চলে যাবে তখন আমরা লিখবো এ হ্রাস। তাইলে একদিকে আমাদের সম্পদ বাড়বে, আবার একদিকে সম্পদ কমবে। যেমন উদাহরণ হিসাবে যদি আমরা লিখি যে যন্ত্রপাতি ক্রয় করা হলো 5,000 টাকা, যন্ত্রপাতি ক্রয় করা হলো 5,000 টাকা। তাইলে দেখো যন্ত্রপাতি যখন ক্রয় করা হলো 5,000 টাকা দিয়ে, এখন প্রশ্ন হলো এই যে লেনদেন, এটি একটি লেনদেন, প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে এটি লেনদেন কিনা। যদি লেনদেন হয় না তাহলে হিসাব বিজ্ঞানের কোনো জায়গাতে এগুলো অন্তর্ভুক্ত হয় না। তাহলে প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে এটি লেনদেন কিনা, এবং লেনদেন তখনই বিবেচিত হবে যখন এইটা কোনো না হিসাব সমীকরণের উপাদানের কোনো না কোনো উপাদানকে প্রভাবিত করবে। যেমন দেখো যন্ত্রপাতি ক্রয় করা হলো 5,000 টাকা, তাহলে যন্ত্রপাতি ক্রয় করাইছে, একদিকে আমি যন্ত্রপাতি নামক সম্পদ
প্রতিষ্ঠানে এনেছি, আরেকদিকে প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে, কারণ যন্ত্রপাতির এগেইনস্টে আমাকে কি প্রদান করতে হয়েছে? টাকা প্রদান করতে হয়েছে। তো যখন টাকা বলতে নগদ, অর্থাৎ নগদ, তাহলে নগদকে আমরা চলতি সম্পদ বিবেচনা করি। নগদ টাকা হচ্ছে চলতি সম্পদ এবং যন্ত্রপাতি হচ্ছে স্থায়ী সম্পদ। কেন যন্ত্রপাতি স্থায়ী সম্পদ? কারণ এই যন্ত্রপাতি প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য ক্রয় করা হচ্ছে। যদি যন্ত্রপাতি বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হতো তখন যন্ত্রপাতি পণ্য হিসাবে বিবেচিত হইল না, তখন আমরা ক্রয় হিসাব লিখলাম। অর্থাৎ যখন পণ্য আমরা ক্রয় করবো তখন কি হিসাব লাগবো? ক্রয় হিসাব। আর যখন কোনো সম্পদ ক্রয় করবো তখন সম্পদের নামে আমাদের কি দিতে হবে? হিসাব দিতে হবে। তাইলে যন্ত্রপাতি ক্রয় করা হলো, এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং অর্থের লেনদেন হয়েছে। যেমন একদিকে আমরা 5,000 টাকা প্রদান করেছি আর একদিকে আমরা যন্ত্রপাতি গ্রহণ করেছি। এখন প্রশ্ন হইল এই লেনদেন হিসাব সমীকরণের কোন কোন উপাদানকে প্রভাবিত করেছে? তাহলে দুইটা পক্ষ তৈরি হয়েছে। একটি হয়েছে কি যন্ত্রপাতি ক্রয় করেছি 5,000 টাকা দিয়ে, তাহলে একটা হচ্ছে যন্ত্রপাতি হিসাব, একটা কি যন্ত্রপাতি হিসাব, এবং এই যন্ত্রপাতি ক্রয় করতে গিয়ে প্রতিষ্ঠান থেকে আমাদের কি চলে গেছে? নগদ টাকা। আর একটা হচ্ছে নগদান হিসাব। তাইলে আমরা দুইটা হিসাব পেলাম, একটি যন্ত্রপাতি হিসাব এবং একটি নগদান হিসাব। তাহলে যন্ত্রপাতিকে আমরা সম্পদ বিবেচনা করি, নগদ টাকাকে প্রতিষ্ঠানের সম্পদ বিবেচনা করি। তাইলে একদিকে যন্ত্রপাতি নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এ বৃদ্ধি। এটি আমাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আমাদের 10 মার্ক পরীক্ষায় প্রশ্ন আসবে যে লেনদেনের উপরে হিসাব সমীকরণের প্রভাব দেখাও। লেনদেনের উপর হিসাব সমীকরণের প্রভাব দেখাও। তখন আমাদের এভাবে লিখতে হবে যে হিসাব সমীকরণের কোন উপাদানগুলা এই লেনদেনে বৃদ্ধি পেয়েছে এবং কোন উপাদান হ্রাস পেয়েছে, অর্থাৎ কারণ সব ব্যাখ্যা যখন হইব তখন আমাদের এভাবে ব্যাখ্যা করে দেখাতে হবে। তাইলে একদিকে আমাদের যন্ত্রপাতি নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, জন্য এ বৃদ্ধি, আরেকদিকে নগদ নামক সম্পদ হ্রাস পেয়েছে, এ কারণে আমরা লিখতে পারি এ হ্রাস। তাইলে দেখো এই লেনদেনের উপর হিসাব সমীকরণের যে সম্পদ রয়েছে এই সম্পদ প্রভাবিত হয়েছে। একদিকে সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং একদিকে সম্পদ হ্রাস পেয়েছে। এভাবে আমাদের প্রতিটি লেনদেন হিসাব সমীকরণ দ্বারা প্রভাবিত হয়। তারপর দেখো যে এটা যদি আমরা এভাবে রেখে, যেমন প্রাপ্য হিসাব কি? যে খামালের নিকট 5,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে। খামালের নিকট 5,000 টাকার পণ্য বিক্রয়, 5,000 টাকার পণ্য বিক্রয়। এবার লক্ষ্য করো পণ্য বিক্রয়। তাহলে খামালের নিকট 5,000 টাকার পণ্য বিক্রয়। খামালের নিকট 5,000 টাকার পণ্য যেহেতু বিক্রয় করেছি, এখন প্রথমে দেখতে হবে যে এটি লেনদেন কিনা। যেহেতু কামালের নিকট 5,000 টাকার পণ্য বিক্রয় করা হয়ে গেছে, অর্থাৎ কামাল 5,000 টাকার পণ্য নিয়েছে। যেহেতু কামাল 5,000 টাকার পণ্য নিয়েছে সেজন্য এটা লেনদেন সংগঠিত হয়েছে, তাইলে এটাকে আমরা লেনদেন বিবেচনা করতে পারি। এখন প্রশ্ন হইল এই যে কামাল নিকট আমরা প্রোডাক্টটা বিক্রয় করলাম, সেটা নগদে না বাকিতে? কারণ এটা বাকিতে হয়েছে। বাকিতে কেন হয়েছে? কারণ এখানে নগদ কথা উল্লেখ নাই, কিন্তু কামাল উল্লেখ আছে। যদি নগদ কথা উল্লেখ থাকে না এবং চেক কথা উল্লেখ থাকে না এবং ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে, তাহলে সেটিকে আমরা বাকিতে বিবেচনা করব। তো কামালের নিকট যখন আমরা পণ্য বিক্রয় করলাম তখন কামালের নিকট আমরা প্রোডাক্ট দিয়েছি, কিন্তু তার কাছ থেকে আমরা টাকা এখনও পাইনি। টাকা যেহেতু পাইনি সেজন্য কামাল আমার সম্পদ, আমি কামালের কাছে টাকা পাবো। অর্থাৎ প্রতিষ্ঠান কামালের নিকট টাকা পাবে। প্রতিষ্ঠান কামালের নিকট যখন টাকা পাবে তখন সেটিকে প্রাপ্য হিসাব বিবেচনা করব। কি বিবেচনা করব? প্রাপ্য। অর্থাৎ কামালের নিকট আমরা টাকা পাই, প্রাপ্য হিসাব। একদিকে প্রাপ্য হিসাব আর আরেকদিকে, তাহলে কামালের নিকট যখন আমরা টাকাটা পাবো তখন আমাদের প্রাপ্য হিসাব। তাহলে এই কামাল প্রতিষ্ঠানের সম্পদ, কামাল প্রতিষ্ঠানের সম্পদ। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত কামালে প্রতিষ্ঠানকে টাকা দিচ্ছে না ততক্ষণ কামাল হচ্ছে সম্পদ। তাইলে প্রাপ্য হিসাব হচ্ছে সম্পদ। এখানে প্রাপ্য হিসাব সম্পদ অর্থাৎ এই এটা বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। যেহেতু আমরা কামালের নিকট টাকা পাই এই জন্য এখানে বৃদ্ধি পেয়েছে। আরেকদিকে আরেকটা পক্ষ তৈরি হয়েছে, সেটি হচ্ছে কি আমরা বিক্রয় করেছি? পণ্য। পণ্য যখন আমরা বিক্রয় করবো তখন বিক্রয় হিসাব লিখতে হবে। তখন কি লিখতে হবে? বিক্রয় হিসাব। তাহলে আরেকটি পক্ষ হচ্ছে বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব একটি পক্ষ। বিক্রয় হচ্ছে একটি আয়, বিক্রয় প্রতিষ্ঠানের একটি কি আয়। তাহলে আয় ব্যয় মূলধন উত্তোলন কাকে প্রভাবিত করে? ওইকে প্রভাবিত করে। তাহলে এটা ওইতে আমরা যখন যাব তখন বুঝাবো। তাহলে এটা ওই, এটা কি ওই। তাইলে এবার আমরা এই যে সম্পদের প্রভাবটা আমরা বুঝলাম, কীভাবে সম্পদ আমাদের সমীকরণকে প্রভাবিত করে। তারপর দেখো দায়। গত ক্লাসে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি দায় বলতে কি বুঝি আমরা।
তবু আমি আবার রিপিট করছি। অর্থাৎ দায় হচ্ছে যেমন প্রদেয় হিসাব, দায় হচ্ছে যখন কারো নিকট থেকে আমরা কোনো সুবিধা পাবো কিন্তু তাকে আমরা কোনো সুবিধা প্রদান করব না। যেমন প্রদেয় হিসাব কি? প্রদেয় হিসাব হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠানকে অনেক সময় বাকিতে কোনো জিনিস ক্রয় করিয়ে আনতে হয় ডিলার এবং কোম্পানির নিকট হতে। তো যখন মনে করো একটা ব্যবসা প্রতিষ্ঠান কোম্পানির নিকট হতে, যেমন মনে করো একজন ডিলারের নাম হচ্ছে কামাল, তো কামালের নিকট হতে 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো, 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো। তো কামালের নিকট হতে 10,000 টাকার পণ্য যখন ক্রয় করা হয়েছে, তখন ব্যবসা প্রতিষ্ঠান কামাল নামক মনে হয় একজন ডিলার কামাল, তো কামালের নিকট হতে 10,000 টাকার পণ্য ক্রয় করেছে। তো কামালের নিকট হতে যখন পণ্য ক্রয় করা হলো, তখন দেখতে হবে এটা বাকিতে হয়েছে নাকি নগদে হয়েছে। যেহেতু কামাল নাম উল্লেখ রয়েছে এবং নগদ তা উল্লেখ নেই, সেই জন্য এটি কী হয়েছে? বাকিতে হয়েছে। কী হয়েছে? বাকিতে। তো বাকিতে যখন আমরা পণ্যটা ক্রয় করলাম, আমরা ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু পণ্যটা নিয়ে আসলো, কিন্তু কামালকে কোনো অর্থ এখনো প্রদান করেনি। তো যেহেতু পণ্যটা নিয়ে আসলো কিন্তু অর্থ প্রদান করেনি, তাইলে ব্যবসা প্রতিষ্ঠান খান নিকট দায়বদ্ধ, কামালের নিকট দায়বদ্ধ। যতক্ষণ পর্যন্ত তাকে টাকা প্রদান করছে না তখন তো কি দায়বদ্ধ। এটা আমরা নর্মালি দায় বলতে এটাই বুঝি যে যখন আমরা কারো নিকটে কোনো জিনিস ক্রয় করি আনবো আর তাকে তখন আমরা অর্থ প্রদান করবো না, তখন তো আমরা তার নিকট কি দায়বদ্ধ। তাহলে কামালের নিকটে পণ্য ক্রয় করাইছে, এখানে দুইটা পক্ষ, একটি হচ্ছে ক্রয় হিসাব, একটি হচ্ছে কি ক্রয় হিসাব, এবং আরেকটি হচ্ছে যেহেতু কামালের নিকট পণ্য ক্রয় করা হলো, এটা আমাকে প্রদান করতে হবে। এটা কী করতে হবে? প্রদান করতে হবে। এই জন্য আরেকটি পক্ষ হচ্ছে প্রদেয় হিসাব। কী হিসাব? প্রদেয় হিসাব। তো প্রদেয় হিসাব হচ্ছে আমাদের কি দায়। এখানে এল আমাদের বৃদ্ধি পেয়েছে, এল কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। আর ক্রয় যেহেতু আমাদের প্রতিষ্ঠানের একটা ব্যয়, ক্রয় প্রতিষ্ঠানের একটা ব্যয়, যেহেতু এই ব্যয়টা ক্রয় করে যখন আমরা প্রোডাক্ট আনবো তখন ব্যয় বিবেচনা করবো, এবং এই প্রোডাক্ট যখন আমরা বিক্রয় করবো তখন কি বিবেচনা করবো? আয় বিবেচনা করবো। ক্রয় যেহেতু একটা ব্যয়, এই জন্য এটা এক্সপেন্স অর্থাৎ ওনার সিকিউরিটি, এখানে ওনার সিকিউরিটিকে প্রভাবিত করছে। তারপর যদি আমরা আরেকটি উদাহরণ দিই, যেমন ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। ব্যাংক থেকে যেমন অনেক সময় প্রতিষ্ঠানের মূলধন সংকট যখন পড়ে, তখন প্রতিষ্ঠান ব্যাংক থেকে কী আনে? ঋণ আনে। তো ব্যাংক থেকে ঋণ আনা হলো, 50,000 টাকা। ব্যাংক থেকে ঋণ আনা হলো 50,000 টাকা। এবার লক্ষ্য করো, ব্যাংক থেকে আমরা ঋণ, অর্থাৎ প্রতিষ্ঠানে ব্যাংক থেকে ঋণ এনেছে। তো প্রতিষ্ঠান যখন ব্যাংক থেকে ঋণ এনেছে, তখন প্রতিষ্ঠানে কি বৃদ্ধি পেয়েছে? নগদ টাকা। প্রতিষ্ঠানে কি বৃদ্ধি পেয়েছে? নগদ টাকা। তাইলে একদিকে হবে নগদান হিসাব, একদিকে নগদান হিসাব, এবং প্রতিষ্ঠান থেকে যখন আমরা ঋণ এনেছি তখন প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা এই ঋণ পরিশোধ করছি না তখন আমরা ব্যাংকের নিকট দায়বদ্ধ। ব্যাংকের নিকট, তাহলে ব্যাংক ঋণ প্রতিষ্ঠানের হচ্ছে একটা দায়, ব্যাংক ঋণ প্রতিষ্ঠানের একটি দায়। একদিকে প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে প্রতিষ্ঠান ব্যাংকের নিকট দায়বদ্ধ, অর্থাৎ ব্যাংক ঋণ প্রতিষ্ঠানের হচ্ছে একটা দায়। এবার দেখো, যেহেতু আমরা ব্যাংক ঋণ হিসাব, মানে ব্যাংক ঋণ হিসাব, তাইলে একদিকে নগদান, নগদানকে আমরা কী হিসাবে বিবেচনা করি? সম্পদ হিসাবে। কী হিসাবে বিবেচনা করি? সম্পদ। তাইলে এখানে হচ্ছে এ, আর ব্যাংক ঋণ হচ্ছে যেহেতু একটা দায়, যেহেতু আমার ঋণ পরিশোধ করতে হবে, সেজন্য এটাকে এল বিবেচনা করবো। তাইলে নগদান হচ্ছে সম্পদ অর্থাৎ এ, এবং ব্যাংক ঋণ হচ্ছে এল। এখানে নগদ নামক সম্পদ কী হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে এল বৃদ্ধি, এবং নগদ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমাদের দায়ও কী হয়েছে? বৃদ্ধি পেয়েছে। দায়ও কী হয়েছে? বৃদ্ধি হয়েছে। তাহলে এই লেনদেনটি হিসাব সমীকরণের এ এবং এলকে প্রভাবিত করছে, এ এবং এলকে প্রভাবিত করছে। এভাবে আমাদের প্রত্যেকটি লেনদেন হিসাব সমীকরণ দ্বারা প্রভাবিত হয়ে যায়। তারপর দেখো, প্রদেয় বিল। প্রদেয় বিল বলতে যে বিলের টাকা আমাদের প্রদান করতে হবে সেটিকে প্রদেয় বিল বিবেচনা করা হয়। ব্যাংক জমা অতিরিক্ত কি? ব্যাংক জমা অতিরিক্ত হচ্ছে ব্যাংকের জমাকৃত অর্থের চেয়ে যখন আমরা বেশি টাকা উত্তোলন করবো তখন ব্যাংক জমাকৃত আমাদের নিকট দায় হয়ে যাবে। যেমন ব্যাংকে আমাদের জমা রয়েছে 1 লক্ষ টাকা, কিন্তু আমরা ব্যাংক থেকে উত্তোলন করেছি 2 লক্ষ টাকা, তাইলে অতিরিক্ত আমরা কত টাকা উত্তোলন করেছি? 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা হচ্ছে আমাদের দায়, হয় না? ব্যাংক জমা অতিরিক্ত থেকে দায় বিবেচনা করা হয়। তারপরে বকেয়া খরচাবলী। বকেয়া খরচাবলী কি? যেমন বেতন, কর্মচারী বেতন আমাদের প্রতি মাসে দিতে হয়। তো মনে করো একজন কর্মচারী 2 মাস যেহেতু বেতন দিতে হয়, বেতন প্রতিষ্ঠানের হচ্ছে একটা খরচ, বেতন প্রতিষ্ঠানের একটা, কর্মচারীর বেতন, তারপরে ভাড়া, এগুলা প্রতিষ্ঠানের একটি খরচ। এই খরচগুলো যখন বকেয়া থাকবো, যে কোনো খরচ যখন বকেয়া থাকবো তখন এগুলোকে আমরা দায় বিবেচনা করবো। যেমন নর্মালি যদি আমরা চিন্তা করি যে একজন কর্মচারী 2 মাস কাজ করেছে কিন্তু তাকে আমরা এখনো বেতন দেইনি, তাহলে এই কর্মচারীর নিকট ব্যবসা কিতা? দায়বদ্ধ। ব্যবসা কিতা? দায়বদ্ধ। অর্থাৎ কর্মচারী কাজ করেছে কিন্তু তার এখন আমরা টাকা
প্রদান করিনি তাইলে যদি তাকে যে এটা বেতন বকেয়া রইল, যে কোনো খরচ যখন বকেয়া থাকবে তখন আমরা কি বিবেচনা করব? দায় বিবেচনা করব। এই হচ্ছে এ এবং এল এর প্রভাব। এবার দেখো মালিকানা সত্ত্ব। তো মালিকানা সত্ত্বটা একটু ভালো করে বোঝা প্রয়োজন। অর্থাৎ মালিকানা সত্ত্ব কয়টি দ্বারা প্রভাবিত হয়? মালিকানা সত্ত্ব 4টি উপাদান দ্বারা প্রভাবিত হয়। যেমন আমরা এভাবে লিখতে পারি, এটা বর্ধিত রূপ যখন হইব, হিসাব সমীকরণের বর্ধিত রূপ যখন আমাদের বলবে লেখার জন্য তখন আমরা কি করব? এই যে এটা ঠিক থাকবে এ ইকুয়াল এল প্লাস এতটুকু পর্যন্ত দিতে হবে শুধুমাত্র। যেমন এ ইকুয়াল টু এল প্লাস ওই আমরা লিখেছিলাম হিসাব সমীকরণ, যখন এটির বর্ধিত রূপ বলবে আমাদের তখন আমরা এটা এভাবে লিখতে পারি যে এ ইকুয়াল এল প্লাস, আর এই যে আছে ওই যেহেতু 4টি উপাদান দ্বারা প্রভাবিত হয়, 4টি উপাদান অর্থাৎ 2টি উপাদান বৃদ্ধি পেলে ওই বৃদ্ধি পাবে এবং 2টি উপাদান হ্রাস পেলে ওই হ্রাস পাবে। 2টি উপাদান কি? যেমন একটা হচ্ছে সি ওর ক্যাপিটাল যখন বৃদ্ধি পাবে তখন ওই বৃদ্ধি পাবে। আবার একটা হচ্ছে আর অথবা আই অর্থাৎ রেভিনিউ অথবা ইনকাম, মানে আয় যখন বৃদ্ধি পাবে তখন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আর একটা হচ্ছে এক্সপেন্স মানে ব্যয় যখন বৃদ্ধি পাবে তখন মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। আবার একটা হচ্ছে ডি মানে ড্রয়িং অর্থাৎ উত্তোলন যখন বৃদ্ধি পাবে তখন মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। এটি হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ। এবার দেখো আমরা বুঝলাম এটা কিভাবে বৃদ্ধি বা কিভাবে হ্রাস পায়, এলটাও আমরা বুঝলাম কিভাবে বৃদ্ধি বা কিভাবে হ্রাস পায়। এবার ওই কিভাবে বৃদ্ধি পাবে এবং কিভাবে হ্রাস পাবে। তো একটি জিনিস লক্ষ্য করো যে এটা তোমাদের যে হিসাব বিজ্ঞান মেইন বই রয়েছে, এই মেইন বইয়ে এগুলা বিশ্লেষণ করে দেওয়া রয়েছে। যেন এ ইকুয়াল এসেট অর্থাৎ সম্পদ, এল ইকুয়াল লাইবিলিটিস অর্থাৎ দায়, সি ইকুয়াল ক্যাপিটাল অর্থাৎ মূলধন, আর ইকুয়াল রেভিনিউ অর্থাৎ আই ইকুয়াল ইনকাম অর্থাৎ আয়কে আর এবং আই যে কোনো একটা দ্বারা প্রভাবিত করা যায় অথবা প্রকাশিত করা যায়। ই হচ্ছে এক্সপেন্স মানে ব্যয়, আর ডি হচ্ছে ড্রয়িং মানে উত্তোলন। এবার দেখো যে মালিকানা সত্ত্ব কীভাবে এই 4টি দ্বারা প্রভাবিত হয়। যেমন মূলধন অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান মূলধন, তারপরে হচ্ছে আয়, তারপরে ব্যয়, তারপর উত্তোলন। এখন মূলধন এবং উত্তোলন আমরা পূর্ববর্তী ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম যে মূলধন এবং উত্তোলন দ্বারা আমরা কি বুঝি। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিক দুইটি সম্পূর্ণ আলাদা জিনিস। আমরা যখন অঙ্ক করব তখন কী হিসাবে অঙ্ক করব? ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে অঙ্ক করব, কোনো সময় মালিক হিসাবে অঙ্ক করব না। অর্থাৎ আমরা ব্যবসা প্রতিষ্ঠান নিজেকে বিবেচনা করে অঙ্ক করব। তো ব্যবসার সাথে মালিকের সম্পর্ক দুইটি। একটি হচ্ছে মালিক ব্যবসা প্রতিষ্ঠানে যা দিবে তা মূলধন হিসাবে বিবেচিত হবে অর্থাৎ সি, এবং মালিক ব্যবসা থেকে যা নিবে তা উত্তোলন অর্থাৎ ডি। এখন মালিক ব্যবসা প্রতিষ্ঠান হতে দুইটি জিনিস উত্তোলন করতে পারে, একটি হচ্ছে নগদ টাকা এবং একটি হচ্ছে পণ্য। একটি হচ্ছে নগদ টাকা, একটি হচ্ছে পণ্য। এই দুটা জিনিস মালিক ব্যবসা থেকে নিতে পারে। তাইলে আমরা এই যে মূলধন এবং উত্তোলন বুঝলাম, অর্থাৎ মালিক যা দিবে তা মূলধন, যা নিবে তা উত্তোলন। এবার রয়েছে আয় এবং ব্যয়। আয় এবং ব্যয় নর্মালি সহজে বোঝা যায়। যেমন একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে আমাদের অনেক ধরনের ব্যয় সংগঠিত হয়। যেমন কর্মচারীর বেতন আমাদের দিতে হবে, তারপরে বিজ্ঞাপন খরচ অর্থাৎ আমার ব্যবসা প্রচার এবং প্রসারের লেগে কী করতে হবে? বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন হতে পারে লিফলেট বিতরণ করা হতে পারে, অথবা বিনামূল্যে কোনো পণ্য আমার বিতরণ করতে হবে, অথবা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এখন রয়েছে, অনলাইন প্ল্যাটফর্মে আমাদের কী করতে হবে? বিজ্ঞাপন দিতে হবে। তাইলে এই যে বিজ্ঞাপন হচ্ছে প্রতিষ্ঠানের একটা ব্যয়। অর্থাৎ এই বিজ্ঞাপনের দ্বারা প্রচার এবং প্রসার যত বেশি ঘটবে ততই ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রয়ের পরিমাণ কী পাবে? বৃদ্ধি পাবে এবং প্রোডাক্ট পরিচিতি কাস্টমারের কাছে বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে কি আরও ব্যয় হতে পারে, যেমন ভাড়া। আমরা যে অফিস থাকবে আমাদের অথবা আমাদের যে গোডাউন থাকবে এগুলার কী দিতে হবে? ভাড়া দিতে হবে, এটাও একটা ব্যয়। এভাবে প্রতিষ্ঠানের অনেকগুলা ব্যয় বিদ্যমান থাকে। এই ব্যয়গুলো যখন বাড়ে তখন প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বর পরিমাণ হ্রাস পায়। আয়টা কিটা? আয় হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় আয় হচ্ছে বিক্রয়, অর্থাৎ বিক্রয়ের মাধ্যমে আমাদের সবচেয়ে বেশি ইনকাম হয়ে থাকে। তারপর হতে পারে যেমন কোনো জায়গা যদি আমরা আমাদের ব্যবসার যে অর্থ রয়েছে এই অর্থ যদি বিনিয়োগ করি তখন বিনিয়োগের যে সুদ আমরা পাবো। যেমন ব্যবসার 1 লক্ষ টাকা আমাদের উদ্বৃত্ত রয়েছে, এখন 1 লক্ষ টাকা আমরা ব্যবসার টাকাটা আমরা অন্য একটা সেক্টরে কী করলাম? বিনিয়োগ করলাম। যখন আমরা অন্য একটা সেক্টরে 1 লক্ষ টাকা বিনিয়োগ করলাম তখন আমরা এই শর্তে দিছি যে প্রতি 1 লক্ষ টাকার এগেইনস্টে আমাকে 10% সুদ দিতে হবে। 10% সুদ দিতে হবে, অর্থাৎ 1 লক্ষ টাকা আমি বিনিয়োগ করব, বিনিময়ে আমাকে 10% সুদ দিতে হবে, অর্থাৎ ইন্টারেস্ট দিতে হবে। তখন 1 লক্ষ টাকার
টাকার 10% হচ্ছে 10,000 টাকা। তাহলে 1 লক্ষ টাকা আমার বিনিয়োগ এটা বিদ্যমান থাকলো, এবং এই যে 10,000 টাকা, এই 10,000 টাকা আমার বিনিয়োগ করার কারণে প্রফিট হইলো, তাহলে এই যে বিনিয়োগের সুদ, এই বিনিয়োগের সুদ ব্যবসায় আয় হিসাবে বিবেচিত হয়। কি হিসাবে বিবেচিত হয়? এবং কারণ এই টাকা তো মালিকর না, এই টাকা কার টাকা? ব্যবসার টাকা ইনভেস্ট করা হয়েছে। যেহেতু ব্যবসার টাকা ইনভেস্ট করা হয়েছে, তাহলে এই টাকা থেকে যে ইন্টারেস্ট আসবে, এই ইন্টারেস্ট হচ্ছে ব্যবসার একটা আয়। ইন্টারেস্ট আইলে আয়। আর ইন্টারেস্ট যখন আমরা যখন ব্যাংক থেকে ঋণ আনবো, তখন ব্যাংক থেকে ঋণ আনলে আমরা যখন অতিরিক্ত টাকা কারণ ব্যাংকে থেকে যখন আমরা 1 লক্ষ টাকা ঋণ আনবো, তখন ব্যাংকে কিন্তু আমরা 1 লক্ষ টাকা পরিশোধ করলে চলবে না। ব্যাংকের ইন্টারেস্টও, যেমন ব্যাংকের সাপোজ মনে করো 10,000 টাকা এক্সট্রা পরিশোধ করতে হবে। তো এই 10,000 টাকা যেন আমি এক্সট্রা পরিশোধ করলাম, এটা হচ্ছে আমাদের ব্যয়। এটা হলো ব্যাংক সুদ। এটাকে ব্যাংক সুদ, এটা আমাদের ব্যয়। কিন্তু আবার এই সুদটা কীভাবে আয় হয়? যেমন ব্যবসার 1 লক্ষ টাকা ব্যাংকে জমা রয়েছে, যখন আমরা ব্যাংকে কোনো টাকা জমা রাখবো, তখন ব্যাংক আমাদের কি দেয়? ইন্টারেস্ট দেয়। আর আমরা যখন ব্যাংকে থেকে কোনো টাকা ঋণ হিসেবে আনবো, তখন ব্যাংক আমাদের কাছে ইন্টারেস্ট নেয়। তে 1 লক্ষ টাকা মনে করো ব্যবসার 1 লক্ষ টাকা ব্যাংকে রয়েছে, তখন ব্যাংক কী হলো? আমাদের এখান থেকে 5,000 টাকা ইন্টারেস্ট দিল। তো এই 5,000 টাকা যে ইন্টারেস্ট দিল, এই 5,000 টাকা হইলো ব্যবসার আয়। ব্যবসার কিটা আয়, এটা হইলো ব্যাংক সুদ মঞ্জুর করছে। মঞ্জুর যখন করবো, তখন আমাদের কি হবে? আয় হবে। আর অর্থাৎ আমাদের এই যে 1 লক্ষ টাকা আমাদের মূলধন হিসাবে ব্যবসাতে রয়েছে, আর এই বাকি যে টাকা আমাদের অতিরিক্ত আসলো, সেটিকে আমরা ব্যাংক সুদ হিসাবে বিবেচনা করব, সেটি হবে আয়। তাইলে এই কনসেপ্টটা বুঝো যে ব্যাংকে যখন ব্যবসার টাকা জমা থাকবে, তখন এই জমা থাকার এগেইনস্টে ব্যাংক আমাদের এক্সট্রা কিছু সুদ দিবে, সেটিকে ব্যবসার আয় বিবেচনা করা হয়। আর যখন ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক থেকে ঋণ আনবে এবং এই ঋণের এগেইনস্টে ব্যাংকে অতিরিক্ত কিছু টাকা দিতে হয়, সেটি প্রদত্ত সুদ বলা হয়, এবং এই সুদটা হচ্ছে ব্যবসার একটা ব্যয়। এভাবে আয় ব্যয় আইডেন্টিফাই করা হয়। যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানের সাথে ব্যাংক ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ সবসময় ব্যবসা প্রতিষ্ঠান যখন আমরা পরিচালনা করবো, তখন ব্যাংকের সাথে আমাদের একটা নিয়মিত লেনদেন পরিচালনা করতে হয়। এই জন্য ব্যাংকিং এই যে হিসাবগুলো আমাদের বুঝতে হবে, এবং এগুলা থেকে লেনদেন কিন্তু আমাদের হিসাব বিজ্ঞানে রয়েছে। এবার দেখো, আমরা ব্যয় বুঝলাম, তাহলে মূলধন বুঝলাম, অর্থাৎ মালিকে যা দিব তা মূলধন। আয় হচ্ছে ব্যবসার এজেন্ট, যেটা দ্বারা যেমন বিনিয়োগের সুদ, তারপরে ব্যাংকে টাকা জমা রাখলে যে ইন্টারেস্ট আমরা পাই, ব্যাংক সুদ, প্রাপ্ত ব্যাংক সুদ, তারপরে হচ্ছে এই যে বিক্রয়, এগুলাকে আয় বিবেচনা করা হয়। তারপর হচ্ছে ব্যয় অনেকগুলা ব্যবসা রয়েছে, যেমন বিজ্ঞাপন, তারপরে কি বেতন, ভাড়া, এগুলাকে আমরা ব্যয় বিবেচনা করি। উত্তোলন জিনিসটা কিটা? যে মালিক ব্যবসা থেকে যা নেবে তা উত্তোলন। এবার দেখো যেমন কিভাবে এই যে মালিকানার সাথে এই জিনিসগুলো প্রভাবিত হয়। যেমন মালিক ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের 1 লক্ষ টাকা ব্যবসা প্রতিষ্ঠানকে প্রদান করলো। যেহেতু মালিককে ব্যবসা প্রতিষ্ঠানকে 1 লক্ষ টাকা দিয়েছে, এই জন্য এই 1 লক্ষ টাকা হচ্ছে মূলধন। এই 1 লক্ষ টাকা কি? মূলধন, অর্থাৎ সি ইকুয়াল মূলধন, অর্থাৎ 1 লক্ষ টাকা দিয়েছে। এবার ব্যবসা প্রতিষ্ঠান কি করলো? যে ব্যবসা করার মাধ্যমে আয় হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন উৎস থেকে আয় হয়েছে, ধরো 20,000 টাকা। বিভিন্ন উৎস থেকে আয় হয়েছে 20,000 টাকা। তাহলে এটা হচ্ছে আয়। এটা কি? আয় মানে কি? ইনকাম। আয় মানে কি? ইনকাম। অর্থাৎ এবার আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ দাঁড়ালো কি? 1,20,000 টাকা। এই 1,20,000 টাকার মালিককে, এই 1,20,000 টাকার মালিক হচ্ছে মালিক নিজে, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের উপর মালিকের যে অধিকার থাকে, সেটিকেই মালিকানা সত্ত্ব বলে। তৃতীয় পক্ষের যেমন 1,20,000 টাকার মাঝে যদি কোনো পাওনাদারে কোনো টাকা পায় না, তাইলে এখন যদি আমরা ব্যবসা ক্লোজ করি, অর্থাৎ ব্যবসা যদি বন্ধ করি, তাহলে ব্যবসার আমার মূল ব্যবসাটাকে আমি কত টাকা পাবো? 1,20,000 টাকা। এই 1,20,000 টাকা হইল ব্যবসার সম্পদ, এবং ব্যবসার যে মালিক রয়েছে, ওই মালিকর এই অধিকার আছে। তাইলে মূলধন এবং আয় দ্বারা আমার কি বাড়লো? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল। এবার দেখো, এই 1,20,000 টাকা তাকে কীভাবে টাকাটা কমে? যখন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয় বাড়বো, এক্সপেন্স, ব্যয় মানে কিটা? এক্সপেন্স। যখন ব্যয় বাড়বো, ধরো ব্যবসা প্রতিষ্ঠানের দেখা গেছে কর্মচারীর বেতন দেওয়াল আছে, ভাড়া দেওয়াল আছে, এতে বিভিন্ন বিজ্ঞাপন বাবদ ব্যয় হয়েছে ধরো 40,000 টাকা। কত হাজার টাকা? 40,000 টাকা। এই এখন 40,000 টাকা যখন ব্যয় হলো, তখন আমার কত বিদ্যমান থাকলো? 80,000 টাকা। তাইলে বাড়লো না কমলো? ব্যয়ের কারণে কমছে। আবার মনে করো মালিকের বিশেষ প্রয়োজন পড়েছে, প্রয়োজনের কারণে মালিকে ইনটাকে আবার উত্তোলন করছে ধরো আরও 20,000 টাকা। উত্তোলন হচ্ছে ডি ইকুয়াল ড্রয়িং মানে উত্তোলন করেছে আরও 20,000 টাকা।
এবার ব্যবসা প্রতিষ্ঠানে কত টাকা রইল 60,000 টাকা। তাইলে দেখো যখন আমাদের মূলধন দিয়েছিল 1 লক্ষ টাকা, ব্যবসা প্রফিট করেছে অর্থাৎ আয় দ্বারা আমার ব্যবসার পরিমাণ বাড়ছে 1,20,000 হয়েছে। এই টাকা থেকে আবার আমার ব্যয় বিবেচনা করছি, ব্যয়গুলা বাদ দিয়া দেখছি যে আমার এত টাকা রয়েছে, এত টাকা থেকে আবার মালিকের তুলিয়া নিছে 20,000 টাকা, তাইলে রয়েছে 60,000 টাকা। তাইলে এই যে মূলধন এবং আয় দ্বারা মালিকানা সত্ত্বটা বৃদ্ধি পাইল, আর অর্থাৎ ব্যয় এবং উত্তোলন দ্বারা মালিকানা সত্ত্বটা হ্রাস পাইল। এবং এই যে 60,000 টাকা, এই 60,000 টাকার উপরে কার অধিকার আছে? মালিকের অধিকার আছে। এই কারণে এটাকে মালিকানা সত্ত্ব বিবেচনা করা। এটার উপরে মালিকের যেহেতু অধিকার আছে এই জন্য এটাকে মালিকানা সত্ত্ব বিবেচনা করা হয়। তাইলে আমরা বুঝলাম কিতা যে যখন মূলধন এবং আয় বাড়বে, যখন মূলধন এবং আয় বাড়বে তখন ওই বৃদ্ধি পাবে। ওই কিতা পাবে? বৃদ্ধি পাবে। ওই বৃদ্ধি বাড়লে অর্থাৎ এটা আমরা এভাবে লিখতে পারি যে মূলধন এবং আয় বৃদ্ধি বাড়লে, মূলধন এবং আয় বাড়লে ওই বৃদ্ধি পাবে। মূলধন এবং আয় বাড়লে ওই বৃদ্ধি, এটা লিখে নাও তোমরা। মূলধন এবং আয় বাড়লে ওই বৃদ্ধি পাবে। তারপর ব্যয় এবং উত্তোলন বাড়লে ওই হ্রাস পাবে, ওই হ্রাস পাবে। এই কনসেপ্টটা আমাদের বুঝতে হবে। তাইলে আমরা ওই হ্রাস এবং বৃদ্ধিটা আমাদের নিকট ক্লিয়ার হবে। অর্থাৎ যখন মূলধন, যেহেতু ওই মালিকানা সত্ত্বরে 60টা জিনিসে প্রভাবিত করে, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। তাহলে 60টার মধ্যে মূলধন এবং আয় যখন প্রতিষ্ঠানে বৃদ্ধি পাবে তখন ওইর পরিমাণ বাড়বে, এটা আমি পূর্বে দেখিয়ে দিয়েছি। তারপর ব্যয় এবং উত্তোলন যখন বাড়বে তখন ওইটা কীভাবে? হ্রাস পাবে। এই হচ্ছে আমাদের প্রতিটা লেনদেনের উপরে হিসাব সমীকরণের প্রভাব। এবার আমরা আরও কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হই। তাইলে দেখো এটা হচ্ছে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণের যখন বর্ধিত রূপ বলবে তখন আমরা এটা লিখব a ইকুয়াল l প্লাস c প্লাস r অবলিক i মাইনাস c মাইনাস t, যখন বর্ধিত রূপ বলবে। আর হিসাব সমীকরণ বললে এটি। আর a l এটা আলাদা, আর ওই রে এই 4টা জিনিসে কী করে? প্রভাবিত করে। এবার আমরা কয়েকটি উদাহরণ, যেহেতু আমরা প্রতিটি হিসাব সমীকরণ প্রতিটি উপাদান আমরা বুঝে নিয়েছি, এবার আমরা কয়েকটি লেনদেন দেখব কীভাবে প্রভাবিত হয় এগুলা। যেমন যদি আমরা লিখি যে আসবাবপত্র বাকিতে ক্রয় করা হলো 10,000 টাকা। আসবাবপত্র বাকিতে ক্রয় করা হলো 10,000 টাকা। এখন প্রথম কাজ হচ্ছে এটি একটি লেনদেন। যেহেতু আসবাবপত্র বাকিতে ক্রয় করা হয়েছে, অর্থাৎ বাকিতে ক্রয় করি আর নগদে ক্রয় করি, আসবাবপত্র আমি প্রতিষ্ঠানে আনি দিছি কিন্তু তার এখনও টাকা প্রদান করি নাই। তাইলে এখানে দুইটা পক্ষ, একটা পক্ষ হচ্ছে আসবাবপত্র। আসবাবপত্র প্রতিষ্ঠান রয়েছে একটা সম্পদ। আসবাবপত্র প্রতিষ্ঠান একটা কিটা? সম্পদ। আসবাবপত্র নামক সম্পদ, আসবাবপত্র যেহেতু এটা সম্পদ, এখানে এটা প্রতিষ্ঠানে বাড়ছে না কমছে? বাড়ছে। ব্যবসা প্রতিষ্ঠানে আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর একদিকে যেহেতু এই আসবাবপত্রটা আনতে আমি নগদ টাকাও দেইনি, চেকও দেইনি, তাইলে আবার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামও উল্লেখ নাই, তাইলে আসবাবপত্রটা নগদে হয়েছে না? এখানে বাকির শব্দটা উল্লেখ রয়েছে। যেহেতু বাকির শব্দটা উল্লেখ রয়েছে সেহেতু এখানে আমাদের আর কিছু এই দেখার দরকার নাই, এটা বাকিতে লেনদেন রয়েছে। যেহেতু বাকি শব্দটা, যদি এখানে বাকিতে উল্লেখ থাকতো না থেকে এভাবে থাকতো যে আসবাবপত্র ক্রয় করা হলো 10,000 টাকা, তখন এটা নগদ বিবেচনা করলাম না। এখানে নগদ বিবেচনা করলাম না যেহেতু এখানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ নেই। আর যেহেতু এখানে বাকি শব্দটা উল্লেখ করিয়া দিয়ে দিছে সেজন্য আমরা এটা বিবেচনা করলাম বাকিতে ক্রয় করেছি। তাহলে দেখো একদিকে আসবাবপত্রের জন্য আমরা বাকিতে ক্রয় করলাম, তখন আসবাবপত্র নামক সম্পদ আমাদের প্রতিষ্ঠানে বৃদ্ধি পেয়েছে। আবার যার কাছ থেকে আমরা আসবাবপত্র ক্রয় করেছি তাকে আমরা টাকা দেই নেই, তার নিকট আসবাবপত্র নিয়ে এসেছে কিন্তু তাকে কোনো টাকা দেই নেই, তাহলে টাকা দিতে হবে। টাকা যেহেতু দিতে হবে
তার নিকট আমরা দায়বদ্ধ, আর টাকা যদি দিতে হবে তখন আমরা প্রদেয় হিসাব লিখবো। কি লিখবো? প্রদেয়। প্রদেয় মানে আমাদের দায়। প্রদেয় মানে কি? দায়। প্রদেয় মানে প্রতিষ্ঠানের দায়। প্রদেয় হিসাব যেহেতু দায় সে কারণে এল। তো এখানে দায় বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। যেহেতু যতক্ষণ তো আমরা তাকে টাকা দেইনি ততক্ষণ তো আমরা দায়বদ্ধতা নিব, তাহলে দায় বৃদ্ধি পেয়েছে। এবার যদি আমরা এটা এভাবে লিখি যে পাওনাদারকে পরিশোধ করা হলো। পাওনাদারকে পরিশোধ করা হলো। পাওনাদারকে পরিশোধ করা হলো 10,000 টাকা। পাওনাদারকে পরিশোধ করা হলো 10,000 টাকা। এবার লক্ষ্য করো, প্রথমে আমরা বাকিতে ক্রয় করেছিলাম 10,000 টাকা, যার কারণে আমাদের কি বেড়েছিল? আসবাবপত্র নামক সম্পদ বাড়ছে এবং প্রদেয় নামক কিতা বাড়ছে? দায় বাড়ছে। অর্থাৎ এ বৃদ্ধি এল বৃদ্ধি। এবার লক্ষ্য করো, পাওনাদারকে আমরা পরিশোধ করলাম 10,000 টাকা। তো পাওনাদারকে যখন আমরা 10,000 টাকা পরিশোধ করলাম, আমাদের প্রতিষ্ঠান থেকে কমলো কি? নগদ টাকা কমছে। যেহেতু প্রতিষ্ঠান থেকে নগদ চলে গেছে, আর কমলো কি? আর কমেছে দায়। অর্থাৎ যারে আমরা টাকাটা, যে পাওনাদারকে আমরা টাকাটা দিছি, সে আর আমাদের নিকট টাকা পাবে না। তাহলে একদিকে আমার নগদ কমেছে, আর একদিকে কি কমেছে? দায় কমেছে। তো একদিকে নগদ, তো নগদানটা আমরা কি ধরি? এ ধরি। কি ধরি? এ। এখানে এ বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? হ্রাস পেয়েছে। যেহেতু আমরা নগদ টাকা পরিশোধ করেছি, পরিশোধ দ্বারা বোঝায় প্রতিষ্ঠান থেকে নগদ চলে গেছে। পরিশোধ দ্বারা বোঝায় প্রতিষ্ঠান থেকে নগদ, যখন প্রতিষ্ঠান থেকে কোনো সম্পদ চলে যাবে তখন এর হ্রাস পাবে। আর যখন প্রতিষ্ঠানে কোনো সম্পদ আসবে, যখন এখানে প্রতিষ্ঠানে আসবাবপত্র এসেছে, যার কারণে এখানে এ বৃদ্ধি পেয়েছে, আর এখানে প্রতিষ্ঠান থেকে নগদ চলে যাচ্ছে, যার কারণে এখানে এ হ্রাস পেয়েছে। তাহলে লিখবো আমরা এ হ্রাস। এ হ্রাস। আবার দেখো, পাওনাদারকে যখন আমরা পরিশোধ করছি তখন নগদ নামক এর হ্রাস পাইছে। আবার যে পাওনাদার, এই পাওনাদার এখন আমাদের নিকট আর টাকা পায় না। তখন যেহেতু টাকা পায় না, তখন পাওনাদার আমাদের দায় আছে, তখন আমাদের দায়টাও কিতা পেয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে আমরা পাওনাদার হিসাব লিখতে পারি। কি হিসাব লিখতে পারি? পাওনাদার। তো পাওনাদার হিসাব লিখে আমরা লিখতে পারি এল। এখানে এলটাও কি পেয়েছে? হ্রাস পেয়েছে। তাইলে দেখো, এই দুইটা জিনিসে আমাদের এ এবং এলটা প্রভাবিত করে। একদিকে এ বৃদ্ধি পাইছে, এলও বৃদ্ধি পাইছে, আর এদিকে এও হ্রাস পাইছে, এলও হ্রাস পাইছে। বোঝা গেছে? ওকে। এখন মালিকানা সূত্রে কীভাবে প্রভাবিত করে? এই কনসেপ্টগুলো যখন আমরা যত ভালোভাবে বুঝবো, তত আমরা এই যে পরবর্তী পার্টগুলো আমাদের নিকট ক্লিয়ার হবে। এ কারণে আমাদের কনসেপ্টগুলো ভালো করে বুঝতে হবে। যেমন মালিক ব্যবসায় বিনিয়োগ করলো, মালিক ব্যবসায় বিনিয়োগ করলো 50,000 টাকা। মালিক ব্যবসায় বিনিয়োগ করলো, তাইলে মালিকে ব্যবসায় বিনিয়োগ করছে। বিনিয়োগ শব্দ দ্বারা বোঝার যে মালিকে ব্যবসার টাকা দিছে। তাহলে মালিকে যত টাকা দিছে, আমরা মালিক হিসাবে অঙ্ক করতাম না, করতাম ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে। তখন আমরা যদি ব্যবসা প্রতিষ্ঠান নিজেকে বিবেচনা করি, তাইলে আমি চিন্তা করবো যে মালিক ব্যবসার টাকা দিছে, আমার ব্যবসা প্রতিষ্ঠানের কিতাব বৃদ্ধি পেয়েছে, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের কি বৃদ্ধি পেয়েছে? মালিকে তো নগদ টাকা দিছে, তাহলে আমি তো ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে অঙ্ক করছি। তাহলে ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে অঙ্ক করলে আমার কি বৃদ্ধি পেয়েছে? নগদ টাকা। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। তো এখানে একটা পক্ষ হইল নগদান, একটা পক্ষ কি? নগদান। আর একটা পক্ষ হইল এই নগদ টাকা পাওয়ার উৎসটা কিতা? ব্যবসা প্রতিষ্ঠানে যে নগদ টাকাটা পাইলো, এটা কোন উৎস থেকে পেল? মালিকের কাছ থেকে। তো মালিকের ব্যবসা প্রতিষ্ঠানে যা দিবে তা মূলধন, আর একটা পক্ষ হচ্ছে মূলধন, আর একটা পক্ষ মূলধন। এবার দেখো, নগদানকে আমরা সম্পদ বিবেচনা করি। তো এই যে নগদ মানে এ, এখানে প্রতিষ্ঠানে এ কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। এ বৃদ্ধি পেয়েছে যেহেতু প্রতিষ্ঠানে এ নগদ টাকা ঢুকছে। আবার মূলধন, মূলধন হারে প্রভাবিত করে, ওই রে প্রভাবিত করে। মূলধনে হারে প্রভাবিত করে ওই। তে ওই কয়টা উপাদান দ্বারা বৃদ্ধি পায়? মূলধন এবং আয় দ্বারা। মূলধন এবং আয় দ্বারা ওই বৃদ্ধি পায়। আর ব্যয় এবং উত্তোলন দ্বারা ওই কিতা পায়? হ্রাস পায়। যেহেতু এখানে মূলধন বৃদ্ধি পেয়েছে, তাইলে ওই বৃদ্ধি পেয়েছে। মূলধন যেহেতু বৃদ্ধি পেয়েছে, ওইটাও কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। এ হচ্ছে মালিক ব্যবসায় বিনিয়োগ করছে এত টাকা। তাহলে বুঝছো? আচ্ছা, আবার যদি আমরা লিখি আর একটা উদাহরণ, যে পণ্য বিক্রয় করা হলো, পণ্য বিক্রয় করা হলো 10,000 টাকা। পণ্য বিক্রয় করা হলো 10,000 টাকা। এবার লক্ষ্য করো, পণ্য বিক্রয় করা হয়েছে। তাহলে প্রথম প্রশ্ন হইল কি, এটা নগদে বেচা হয়েছে না বাকিতে বেচা হয়েছে?
খিলা বুঝলাম নগদে, কারণ এখানে বাকি শব্দটা উল্লেখ নাই, ধারে শব্দটা উল্লেখ নাই এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নাম উল্লেখ নাই, তাইলে অবশ্যই এটা নগদে হয়েছে। তো নগদে যখন পণ্যটা বেচা হয়েছে তখন পণ্য বেচিয়া প্রতিষ্ঠান কিতা পাইছে, টাকা পাইছে, তাইলে একটা পক্ষ হইল নগদান, একটা পক্ষ কি নগদান, আর আরেকটা পক্ষ কি বিক্রয়। কি বেচাইছে? পণ্য বিক্রয়ের বেলা সবসময় বিক্রয় হিসাব লেখা হয় এবং পণ্য ক্রয়ের বেলা সবসময় কি হিসাব লেখা হয়? ক্রয় হিসাব। আর একটা পক্ষ হচ্ছে বিক্রয় হিসাব। এবার লক্ষ্য করো হিসাব সমীকরণে কি প্রভাব পড়লো। যেহেতু নগদানটা যেহেতু সম্পদ, এ হারে নগদানটি আমরা এ বিবেচনা করবো। কি বিবেচনা করবো? এ। তাইলে বিক্রয় করার কারণে প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধি পাইছে, এ কারণে এখানে এ বৃদ্ধি। কি বৃদ্ধি? এ বৃদ্ধি। আবার বিক্রয়টারে আমরা কিতাব বিবেচনা করি, আয় বিবেচনা করি। তো আয় হারে প্রভাবিত করে, ওইরে প্রভাবিত, হারে প্রভাবিত করে ওইরে। ওই দ্বারা যেমন আয় এবং মূলধন দ্বারা ওই কি পায়? বৃদ্ধি পায়। তাহলে ওই এখানে বৃদ্ধি পেয়েছে, ওই কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। এখানে বিক্রয় দ্বারা আর মানে ইনকাম, এখানে কিন্তু আর বৃদ্ধি লিখলে হবে না, আমাদের লিখতে হবে ওই বৃদ্ধি। যেহেতু বিক্রয় কাকে প্রভাবিত করে? ওইকে প্রভাবিত করে। আবার এটা যদি আমরা এভাবে লিখি যে পণ্য ক্রয় করা হলো, পণ্য ক্রয় করা হলো 10,000 টাকা, এবার কি হবে? পণ্য যখন ক্রয় করা হয়েছে তখন আমাদের এখানে নগদ লেনদেন হয়েছে, যেহেতু বাকিতে এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ নাই, তাহলে এটা যেহেতু নগদে লেনদেন করা হয়েছে সেজন্য প্রতিষ্ঠান থেকে নগদ চলে গিয়েছে, বিনিময়ে আমরা কি পেয়েছি? পণ্য পেয়েছি। তাইলে একটা পক্ষ হচ্ছে নগদান আর আরেকটা পক্ষ কি? ক্রয় হিসাব। ক্রয় হিসাব কেন লিখবো? কারণ পণ্য ক্রয়ের বেলা সবসময় ক্রয় হিসাব লিখতে হবে, আর স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়ের বেলা স্থায়ী সম্পদের নামে হিসাব লিখতে হবে। যেহেতু এখানে বলা হয়েছে যে পণ্য ক্রয়, সে কারণে আমরা কিটা লিখলাম? ক্রয় হিসাব লিখলাম। এবার দেখো নগদান এখানে বাড়ছে না কমছে? কমছে, অর্থাৎ এটা এখানে হ্রাস পেয়েছে। এটা কি পেয়েছে? হ্রাস পেয়েছে। আবার ক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের একটা ব্যয়, অর্থাৎ ব্যয় বৃদ্ধি পেয়েছে। তো ব্যয় এবং উত্তোলন যখন বাড়বো তখন ওইটা কিতা পাইবে? হ্রাস পাবে। ওইটা কীভাবে? হ্রাস পাবে, ওই হ্রাস পাবে। এই হচ্ছে আমাদের, অর্থাৎ যে হিসাব সমীকরণ রয়েছে এই হিসাব সমীকরণটি হিসাব বিজ্ঞানের প্রতিটি লেনদেনকে প্রভাবিত হয়, অর্থাৎ প্রতিটি লেনদেন হিসাব সমীকরণের কোনো না কোনো উপাদান দ্বারা প্রভাবিত হয়ে থাকে। তো আমরা এই কনসেপ্টগুলা যখন বুঝবো, এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন থাকতে পারে। অনেক সময় তোমাদের প্রশ্নটা এরকম দেয় যে উপরের লেনদেনগুলো হিসাব সমীকরণের দ্বারা কারণসহ ব্যাখ্যা করো। তখন আমরা দেখতে হবে যে এখানে কি বৃদ্ধি পেয়েছে, কি হ্রাস পেয়েছে। যখন এই যে কোনো লেনদেন যদি হিসাব সমীকরণের উপাদান দ্বারা প্রভাবিত হয় না, তাহলে সেটিকে আমরা লেনদেন বিবেচনা করতে পারি না। যেমন যে 5,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাস দেওয়া হইল, এখানে টাকা পয়সার লেনদেন হয়েছে না, তারপরে হিসাব সমীকরণের কোনো উপাদানও প্রভাবিত হন না। তারপরে ব্যবসার ম্যানেজারের মৃত্যু হলো, এখানেও কোনো ধরনের হিসাব লেনদেন হন না বা হিসাব সমীকরণের উপাদানগুলো দ্বারা প্রভাবিত হন না, যার কারণে এগুলো আমরা লেনদেন হিসাবে বিবেচিত করতাম, পারতাম না। আর এফার থেকে অঙ্কটা এরকম থাকতে পারে যে কারণসহ ব্যাখ্যা, অর্থাৎ এটা লেনদেন, এখানে লেনদেন হইল, লেনদেন কিনা এটা কারণসহ ব্যাখ্যা, এই একটা প্রশ্ন থাকতে পারে। তখন আমাদের দেখাইতে হবে যে এখানে লেনদেন হয়েছে এবং হিসাব সমীকরণের কোন কোন উপাদানগুলো প্রভাবিত হয়েছে। এই যে মালিক ব্যবসায় বিনিয়োগ করা হলো 50,000 টাকা, এটা যখন আমরা লেনদেন হিসাবে বিবেচনা করলাম, যে ধরলাম এটা একটা লেনদেন, তাইলে দেখতে হইব এখানে আমাদের হিসাব সমীকরণ কোন কোন উপাদান প্রভাবিত হয়েছে। যেমন এখানে এ বৃদ্ধি পেয়েছে এবং ওই বৃদ্ধি পেয়েছে। তারপরে পণ্য ক্রয় হলো 10,000 টাকা, এটাও একটা লেনদেন। এখন দেখতে হইব এখানে হিসাব সমীকরণ কোন উপাদান প্রভাবিত হয়েছে, এটা এ হ্রাস পাইছে, ওই কিতা পাইছে, হ্রাস পাইছে। এভাবে আমরা প্রতিটা লেনদেন হিসাব সমীকরণ দ্বারা প্রভাবিত হচ্ছে কি না এবং কারণসহ ব্যাখ্যা আমাদের করে দেখাতে হবে। এই একটা প্রশ্ন থাকে। একটা প্রশ্ন থাকতে পারে যে বিবরণী চকে হিসাব সমীকরণের প্রভাব দেখাইতে হয়, বিবরণী চক অথবা টেবুলার চক। তখন আমাদের চক এখে এগুলার চক এখে আমাদের এই লেনদেনগুলা বিশ্লেষণ করে এখানে অঙ্ক করার মাধ্যমে দেখাইতে হইব। এই দুইটা ফরম্যাটে অঙ্ক থাকে। তো প্রথম ক্লাসে আমি তোমাদের যে হিসাব যেহেতু হিসাব বিজ্ঞান হচ্ছে ব্যবসার একটি ভাষা, অর্থাৎ আমরা এই শব্দগুলোর সাথে নতুনভাবে পরিচিত, যদিও আমরা প্র্যাকটিক্যাল ব্যবসার সাথে জড়িত নাই। এ কারণে অষ্টম শ্রেণী পর্যন্ত আমরা বা নবম শ্রেণী, তোমরা তো নবম শ্রেণীতে এগুলা পড়ছো না, যার কারণে এই জিনিসগুলো আমাদের নতুন। এবং এই মূলধন, মালিকানা সত্ত্ব, তারপরে পণ্য ক্রয় বিক্রয় যদি আমরা জানি, কিন্তু আয় ব্যয় এগুলা সম্বন্ধে আমাদের ক্লিয়ার কোনো কনসেপ্ট নাই।
তো গত ক্লাসে এবং আজকের ক্লাসে আমি এই জিনিসগুলা ক্লিয়ার কনসেপ্ট দিলাম, এগুলা বারবার বোঝার চেষ্টা করবা, অর্থাৎ কনসেপ্টটা বুঝবা যেন আমি যেন অঙ্কটা করতাম আমি কী হিসাবে অঙ্ক করতাম এবং কোনটা আয় কোনটা ব্যয়, এই যে 6টা যখন উপাদান সম্বন্ধে আমাদের ক্লিয়ার ধারণা হয়ে যাব, যেমন সম্পদ, দায়, তারপর আয়, ব্যয়, উত্তোলন, মূলধন, এই 6টা জিনিস সম্বন্ধে যখন আমাদের ক্লিয়ার কনসেপ্টটা থাকবো তখন আমরা অঙ্কটা অতি সহজে বুঝতে পারবো এবং অঙ্কটা আমাদের নিকট সহজ লাগবে। তো আগামী ক্লাসে আমরা অঙ্ক নিয়ে আলোচনা করবো, যেমন বিবরণী সহকার অঙ্কগুলো করবো, কয়েকটা অঙ্ক যখন আমরা সলভ করবো তখন আরও আমাদের ক্লিয়ার ধারণা হইব। এটা আগামী ক্লাস আমরা করবো। তো সবাইকে ধন্যবাদ এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।